হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু বায়োজোন। তো আগের দিনের ক্লাসে আমরা এএনএম জিএনএমের 2025 সালের লাইফ সায়েন্সের 15টি প্রশ্ন নিয়ে আলোচনা করেছিলাম, যেটা তোমাদের 2025-এর যে কোয়েশ্চেন এসেছিলো যেটা। তো আজকে আমরা এর পরবর্তী কিছু প্রশ্ন নিয়ে ওরকম বিস্তারিতভাবেই আলোচনা করব, এবং এখান থেকে আরও কী কী প্রশ্ন হতে পারে সাথে সেটাও আমাদের আলোচনায় থাকবে। ঠিক আছে, তো চলো শুরু করি। দেখো কি বলছে 16 নম্বর প্রশ্ন, হুইচ ওয়ান ইজ নট আ স্টেরয়েড হরমোন। বলছে এর মধ্যে কোনটি স্টেরয়েড হরমোন নয়। অপশানে দেখো কী কী রয়েছে, অ্যালডোস্টেরন, ইস্ট্রোজেন, অ্যান্ড্রোজেন এবং থাইরক্সিন। আচ্ছা, এখানে দেখো অ্যালডোস্টেরন, ইস্ট্রোজেন এবং অ্যান্ড্রোজেন এই তিনটেই হচ্ছে কিন্তু স্টেরয়েড হরমোন। ঠিক আছে, কিন্তু থাইরক্সিন কিন্তু স্টেরয়েড হরমোন নয়। ঠিক আছে, তাহলে এখানে আমাদের আনসার কী হবে? আনসার কিন্তু হবে থাইরক্সিন। থাইরক্সিন কিন্তু আয়োডিন ধর্মী হরমোন। থাইরক্সিন বা T4 আমরা জানি যেটা থাইরয়েড গ্ল্যান্ড থেকে ক্ষরিত হয়, এবং এটি কিন্তু একটি আয়োডিন ধর্মী হরমোন, মানে এতে এই হরমোনটা তৈরির জন্য আয়োডিন লাগে। এই প্রশ্নটাও তোমাদের আসতে পারে। এছাড়াও এটাকে তোমরা অ্যামাইনো অ্যাসিড ডেরিভেটিভ হরমোনও বলতে পারো, মানে এই হরমোনগুলো তৈরি করার জন্য অ্যামাইনো অ্যাসিড লাগে। মেনলি টাইরোসিন অ্যামাইনো অ্যাসিডের প্রয়োজনীয়তা হয় এক্ষেত্রে, কিন্তু এটা স্টেরয়েড হরমোন নয়। কিন্তু দেখো অ্যালডোস্টেরন, অ্যান্ড্রোজেন এবং ইস্ট্রোজেন এই তিনটেই হচ্ছে স্টেরয়েড হরমোন। ইস্ট্রোজেন আমরা জানি এটা হচ্ছে ডিম্বাশয় ডিম্বথলি থেকে ক্ষরিত হয়, আমরা আগের দিন পড়েছি, এর কাজও আমরা জানি। এবং অ্যান্ড্রোজেন এবং অ্যালডোস্টেরন এই দুটোই হচ্ছে অ্যাড্রিনাল গ্ল্যান্ডের কর্টেক্স অংশ থেকে ক্ষরিত হয়। ঠিক আছে, এবং এই দুটোও কিন্তু স্টেরয়েড হরমোন। আর অ্যান্ড্রোজেন জানো বিভিন্ন যে আমাদের যে যৌন বৈশিষ্ট্যগুলো মেল ফিমেলে সেগুলোকে কন্ট্রোল করে, এবং অ্যালডোস্টেরন হচ্ছে তোমার বলতে পারো এর ফাংশন হিসাবে ব্লাড প্রেশারকে বা বডিতে যে ফ্লুইড এবং ইলেকট্রোলাইটের যে ব্যালেন্স সেটাকে মেনটেন করতে হেল্প করে কিন্তু। ঠিক আছে, তো চলো পরের প্রশ্নে যাওয়া যাক। দেখো কি বলছে, ডেন্টাল ফর্মুলা অফ অ্যাডাল্ট হিউম্যান ইজ। পরিণত বা অ্যাডাল্ট মানুষের দাঁতের সংকেত কি? এখানে আনসার হবে, দেখো আমাদের মানে আমাদের দেখো পরিণত মানুষ বা অ্যাডাল্ট মানুষের টোটাল দাঁতের সংখ্যা কটা? 32টা। ওপরের চোয়ালে 16টা, নিচের চোয়ালে 16টা, 32টা রয়েছে। এবার ধরো ওপরের চোয়াল এবং নিচের চোয়াল এই দুটো চোয়ালকেই যদি আমি মাঝ বরাবর ভাগ করি, তাহলে দেখো আমাদের 4টে অংশ হচ্ছে কিন্তু, ওপরের চোয়ালের 2টো খণ্ডক এবং নিচের চোয়ালের 2টো খণ্ডক, তাই তো? এবারে এরকম এই 4টে খণ্ডকের মধ্যে তুমি যে কোনো একটা খণ্ডককে ধরো, যে কোনো একটা খণ্ডককে ধরে আমি যদি মাঝখান থেকে ক্রমশ ভিতরের দিকে যাই, মানে ক্রমশ মাড়ির ভিতরের দিকে যাই, একটা খণ্ডকের মাঝখান থেকে শুরু করে ক্রমশ মাড়ির ভিতরের দিকে যাই, তাহলে আমরা যে দাঁতের যে সজ্জাক্রম দেখতে পাবো, সেখানে দেখো প্রথমেই আমাদের যে দুটো দাঁত থাকে, প্রথম দুটো দাঁত আমি বলছি, সেই দুটো দাঁতকে আমরা কি বলি? ইনসিজার বলি। ঠিক আছে, এই ইনসিজারের সংখ্যা কিন্তু পরিণত মানুষের ক্ষেত্রে 2টো। তারপরে যে দাঁতটা থাকে, একটা দাঁত, সেটাকে আমরা ক্যানাইন বলি। সেই ক্যানাইনের সংখ্যা কটা? একটা। এরপরে আমাদের কি থাকে? প্রিমোলার থাকে। ঠিক আছে, প্রিমোলার দাঁতের সংখ্যা কটা? 2টো। এবং একদম মাড়ির ভেতরের দিকে থাকে মোলার দাঁত, ওই দাঁতগুলো আমরা মোলার দাঁত বলি, এবং সেটার সংখ্যা কিন্তু 3টে। তাহলে যদি তোমাকে বলা হয় এরকম দাঁতের সংকেত কী হচ্ছে অ্যাডাল্ট মানুষের ক্ষেত্রে, আনসার কিন্তু হবে অপশন বি। ঠিক আছে, আনসার কিন্তু হবে অপশন বি। দেখো কি I2, আই মানে হচ্ছে এখানে ইনসিজারকে বোঝাচ্ছে। ঠিক আছে, I2, C1, সি মানে ক্যানাইন, ক্যানাইন একটা থাকবে, P2 মানে প্রিমোলার 2টো, এবং মোলার, M ফর মোলার, মোলার 3টে। এটা হচ্ছে পরিণত মানুষের। কিন্তু এবার যদি ধরো তোমাকে এখানে এই প্রশ্নটা দেয় যে শিশুদের ক্ষেত্রে, মানুষের ক্ষেত্রে, শিশুদের ক্ষেত্রে দাঁতের সংকেত কী হবে? শিশুদের ক্ষেত্রে মাথায় রাখবে 20টা শিশুদের টোটাল দাঁত থাকে। আমাদের যেমন 32টা, অ্যাডাল্ট মানুষের 32টা টোটাল দাঁত, এবং শিশুদের ক্ষেত্রে 20টা থাকে। এবং শিশুদের ক্ষেত্রে এরকম শিশুদেরও দুটো চোয়ালকে এরকম দুটো টোটাল 4টে অংশ ভাগ করলে একটি অংশকে আমরা যদি নিই, সেখান থেকে একইভাবে আমরা দাঁতের সংকেত করব, এবং সেক্ষেত্রে শিশুদের দাঁতের কিন্তু সংকেত হবে I2, মানে ওদেরও ইনসিজার 2টো থাকে, ওদের ক্যানাইনও কিন্তু আমাদের মতোই একটা থাকে, কিন্তু ওদের প্রিমোলার মানে পি যেটা প্রিমোলার, ওদের 0 মানে প্রিমোলার ওদের থাকে না, এবং মোলার বা M সেটা থাকে 2টো, যেটা আমাদের 3টে থাকছে, ওদের 2টো। ঠিক আছে, তাহলে ওদের সংকেতটা কী হবে? I2, C1, P0 এবং M2। বোঝা গেছে? আচ্ছা, তো চলো পরের প্রশ্নে যাওয়া যাক। পরের প্রশ্নে দেখো কি বলছে,
দেখো কি বলছে 18 নম্বর, দ্য টিপিক্যাল ন্যাচারাল পেসমেকার অফ হিউম্যান হার্টের ক্ষেত্রে ন্যাচারাল পেসমেকার আমরা কাকে বলি? আচ্ছা, এখানে আনসার কী হবে? এখানে আনসার কিন্তু হবে এসএ নোড। ঠিক আছে, এসএ নোড বা সাইনো অ্যাট্রিয়াল নোডকে আমরা বলি এটা হচ্ছে ন্যাচারাল পেসমেকার। কেন বলি না, এটা হচ্ছে আমাদের হার্ট যে বিট করছে সেই হার্টের বিটটাকে বা ইলেকট্রিক ইম্পালসটাকে জেনারেট কে করছে, তৈরি কে করছে এই এসএ নোড। যে ইলেকট্রিক ইম্পালসটার জন্য হার্ট বিট করছে সেটাকে তৈরি করছে এই এসএ নোড। এবং এই এসএ নোড মোটামুটি ধরো 60 থেকে 100, মানে আমাদের নর্মাল হার্টবিট কত? 72 তো এক্স্যাক্ট একটু এদিক ওদিক হতে পারে, 72 আমরা ধরি। তো ওরকম 60 থেকে 100 ইম্পালস কিন্তু পার মিনিটে এসএ নোড তৈরি করতে পারে। ঠিক আছে, এবং এই জন্য আমরা একে কি বলছি? এটা হচ্ছে হার্টের ন্যাচারাল পেসমেকার। আচ্ছা, আরেকটা যেটা রয়েছে দেখো এভি নোড। এভি নোডের ফুল ফর্ম কি? এভি নোডের ফুল ফর্ম হচ্ছে অ্যাট্রিও ভেন্ট্রিকুলার নোড। এই এভি নোডকে আমরা বলি রিজার্ভ পেসমেকার। ঠিক আছে, কি বলি? রিজার্ভ পেসমেকার। কেন না, যখন এসএ নোড কাজ করতে পারে না তখন এভি নোড কাজ করে। এবং এভি নোড কি করে? ওই ইলেকট্রিক ইম্পালসটাকে এও তৈরি করতে পারে, কিন্তু এসএ নোডের মতো এসএ নোড যেমন মিনিটে 60 থেকে 100 বার করছে, এভি নোড সেটা ধরো 40 থেকে 60 এরকম রেঞ্জে ইলেকট্রিক ইম্পালস তৈরি করে হার্টটাকে বিট করাতে পারে। মানে এসএ নোড যখন কাজ করে না তখন এভি নোড কাজ করে যাতে হার্টটা চালু থাকে। ঠিক আছে, আর বান্ডিল অফ হিস এবং পার্কিনজি ফাইবার তোমরা জানো কি হয় আমাদের পাথওয়েটা কি? এসএ নোড নর্মাল সুস্থ হার্টের ক্ষেত্রে এসএ নোড ইলেকট্রিক ইম্পালসটাকে তৈরি করে, তারপর সেটা যায় এভি নোডে, এবং এভি নোড থেকে বান্ডিল অফ হিজের মাধ্যমে তারপরে বান্ডিল অফ হিজের মাধ্যমে যাওয়ার পরে পার্কিনজি ফাইবারের মাধ্যমে হার্টের যে ভেন্ট্রিকলে সেখানে ছড়িয়ে পড়ে, এবং এইভাবে পুরো হার্টটাকে বিট করাতে ইলেকট্রিক ইম্পালসটা সাহায্য করে। ঠিক আছে, আচ্ছা চলো পরের প্রশ্নে যাওয়া যায়। কি বলছে? হুইচ ব্লাড সেলস আর রেসপন্সিবল ফর ট্রান্সপোর্টিং অক্সিজেন? রক্তের কোন কোষগুলি অক্সিজেন পরিবহনের জন্য দায়ী? এই প্রশ্নটা আমি আগের দিন আলোচনার সময় অলরেডি বলে দিয়েছি। কী হবে আনসার? লোহিত রক্তকণিকা, তাই তো? লোহিত রক্তকণিকার মধ্যে মেনলি যে হিমোগ্লোবিন থাকছে সেই হিমোগ্লোবিনটাই হচ্ছে কিন্তু অক্সিজেনকে ট্রান্সপোর্ট করতে হেল্প করছে। আচ্ছা, আরেকটা জিনিস তোমাদের এখানে বলে দিই, হিমোগ্লোবিনের মধ্যে যে ধাতুটা থাকে এই প্রশ্নটাও তোমাদের আসতে পারে, সেটা মেনলি আয়রন থাকে বা এফি থাকে। আচ্ছা, প্লেটিলেটস তোমরা জানো, প্লেটিলেটসের মেন কাজ কি? রক্ত তঞ্চনে, মানে কোথাও কেটে গেলে সেখানে রক্তকে জমাট বাঁধতে হেল্প করে প্লেটিলেট। লিম্ফোসাইট কি? দেখো লিম্ফোসাইট বলার আগে শ্বেত রক্তকণিকা, হোয়াইট ব্লাড সেল বা শ্বেত রক্তকণিকার প্রধান কাজ হচ্ছে আমাদের দেহকে এটা ইমিউনিটি প্রদান করে, মানে দেহের মধ্যে রোগ প্রতিরোধ ক্ষমতা গড়ে তোলে, দেহকে রোগ জীবাণুর হাত থেকে রক্ষা করাই মেন কাজ শ্বেত রক্তকণিকার। এবং শ্বেত রক্তকণিকা তোমরা জানো দু রকমের হয়। কি হয়? একটা হচ্ছে গ্র্যানুলোসাইট, একটা অ্যাগ্র্যানুলোসাইট, মানে কি দানাদার, একটা অদানাদার। মানে এমন কিছু শ্বেত রক্তকণিকা আছে যাদের সাইটোপ্লাজমের দানা দানা কিছু দানার উপস্থিতি দেখা যায়, তো তাদেরকে আমরা বলি গ্র্যানুলোসাইট বা দানাদার। এরকম শ্বেত রক্তকণিকার নাম কি? তিনটে আমরা জানি। কি কি? নিউট্রোফিল, ইওসিনোফিল, বেসোফিল। আর অদানাদার বা যাদের সাইটোপ্লাজমে কোনো দানা নেই তাদেরকে আমরা কি বলছি? তাদেরকে আমরা বলি অদানাদার বা আগ্রানুলোসাইট। এবং এরকম আগ্রানুলোসাইট বা অদানাদার দুটো শ্বেত রক্তকণিকার উদাহরণ কি? তুমি বলতে পারো লিম্ফোসাইট এবং মোনোসাইট। বোঝা গেল? তাহলে এই লিম্ফোসাইট, অপশন বিতে লিম্ফোসাইটটা কি? এটা এক ধরনের অদানাদার শ্বেত রক্তকণিকা। ঠিক আচ্ছা, তো চলো পরের প্রশ্নে যা যা। কি বলছে? হুইচ পার্ট অফ দ্য রেসপিরেটরি সিস্টেম ইজ অলসো কল্ড অ্যাজ দ্য ভয়েস বক্স? মানে স্বরযন্ত্র, শ্বাসযন্ত্রের কোন অংশকে স্বরযন্ত্র বলা হয়? এখানে তোমাদের আনসার হবে, এখানে কিন্তু আনসার হবে ল্যারিংস। ল্যারিংসকে আমরা বলি ভয়েস বক্স। কেন না? এই ল্যারিংস আমাদের ভয়েসটাকে তৈরি করতে সাহায্য করে। আর তোমরা জানো এখানে আমাদের যে কি রয়েছে, প্রথমে নস্ট্রিল রয়েছে, আমাদের যে শ্বাস যে পাথওয়েটা কীরকম রয়েছে, প্রথমে নস্ট্রিল রয়েছে, বায়ু কী হচ্ছে নস্ট্রিলের মধ্যে দিয়ে, তারপরে কোথায় যাচ্ছে? ন্যাজাল ক্যাভিটিতে যাচ্ছে, তারপরে কোথায় যাচ্ছে? ফ্যারিংস। আচ্ছা, এখানে এই যে দেখো ফ্যারিংসটা মাথায় রাখবে, ফ্যারিংস কিন্তু ডাইজেস্টিভ সিস্টেম এবং রেসপিরেটরি সিস্টেম দুটোরই কমন একটা অংশ, মানে আমাদের পরিপাকতন্ত্র এবং শ্বসনতন্ত্র দুটোরই একটা কমন অংশ হচ্ছে বা একটা কমন জায়গা হচ্ছে ফ্যারিংস। ঠিক আছে, তারপরে ফ্যারিংস হচ্ছে, ফ্যারিংসের পর আসছে কি? ল্যারিংস। তাহলে নস্ট্রিল, তারপরে ন্যাজাল ক্যাভিটি, তারপরে ফ্যারিংস, তারপরে ল্যারিংস। ল্যারিংসের পর কি আসছে? আমাদের উইন্ড পাইপ বা ট্রাকিয়া আসছে, তাই তো? যে পাইপের মতো অংশটা, সেই ট্রাকিয়া তারপর কি হচ্ছে? ভেঙে যাচ্ছে। কিসে ভাঙছে? অনেকগুলো অসংখ্য ব্রঙ্কাস তৈরি করছে, ব্রঙ্কাস আরও ছোটো ছোটো ব্রঙ্কিওলস বানাচ্ছে, এবং একদম শেষে অ্যালভিওলাই আমরা দেখতে পাই। এই অ্যালভিওলাইতেই কিন্তু মেনলি গ্যাসিয়াস এক্সচেঞ্জ হয়। এই প্রশ্নটাও আসতে পারে যে তোমার লাংসের ঠিক কোথায় গ্যাসিয়াস এক্সচেঞ্জ হয়? অ্যালভিওলাইতে গ্যাসিয়াস এক্সচেঞ্জ হয়, মানে যেটা গ্যাসের আদান প্রদান, অক্সিজেন কার্বন ডাইঅক্সাইডের আদান প্রদানটা হয়।
ঠিক আছে। আচ্ছা চলো পরের প্রশ্নে যাওয়া যাক। কি বলছে দেখো, বলছে হুইচ অফ দ্য ফলোইং ইজ নট আ ওয়াটার বর্ন ডিজিজ, বলছে এগুলোর মধ্যে কোনটা জলবাহিত অসুখ নয়। আচ্ছা দেখো এখানে ডায়রিয়া আমরা জানি কি দূষিত জল থেকেই তো হয়, টাইফয়েডও কিন্তু দূষিত জল থেকেই হয়, এবং ডিসেন্ট্রি বা আমাশা এটাও কিন্তু দূষিত জল থেকেই হয়। কিন্তু ডায়াবেটিস আমরা জানি ডায়াবেটিস জলবাহিত রোগ নয়, তাহলে এখানে আনসার আমার কিন্তু হবে অপশন সি ডায়াবেটিস। ডায়াবেটিসটা মেনলি জেনেটিক কারণে হতে পারে, লাইফস্টাইলের কারণে হতে পারে, তাই তো। আচ্ছা এখান থেকে আরও কয়েকটা কোয়েশ্চেন আমরা একটু দেখে নিই চট করে। দেখো ডায়রিয়া মেনলি অনেক কারণ হতে পারে, মানে ব্যাকটেরিয়ার জন্য হতে পারে, ভাইরাসের জন্য, প্রোটোজোয়ার জন্য, যে কোনো কারণে কিন্তু ডায়রিয়া হতে পারে। টাইফয়েড মেনলি ব্যাকটেরিয়ার জন্য হয়, ঠিক আছে, সালমোনেলা টাইফি বলে একটা ব্যাকটেরিয়া হয়, মেনলি ব্যাকটেরিয়াটার জন্যই টাইফয়েড হয়। ডিসেন্ট্রি বা আমাশাটাও মেনলি প্রোটোজোয়ার জন্য হয়, ঠিক আছে, প্রোটোজোয়া ঘটিত একটা রোগ বা আদ্য প্রাণী ঘটিত একটা রোগ। ডায়াবেটিস তোমরা জানো, ডায়াবেটিস আমি আগের দিন বলছিলাম যে প্যানক্রিয়াসকে মিশ্র গ্রন্থি বলে। প্যানক্রিয়াসের আইলেটস অফ ল্যাঙ্গারহ্যান্স থেকে দুটো মেন হরমোন খরিত হয়, একটা ইনসুলিন এবং একটা গ্লুকাগন। ইনসুলিন খরিত হয় আইলেটস অফ ল্যাঙ্গারহ্যান্সের বিটা কোষ থেকে এবং গ্লুকাগন খরিত হয় আলফা কোষ থেকে। ক্লিয়ার? এবার এই যে বিটা কোষ থেকে ইনসুলিনটা খরিত হচ্ছে, এই ইনসুলিন কি করে আমাদের রক্তে গ্লুকোজের পরিমাণটাকে কমায়। ও কি করে আমাদের রক্তে যে গ্লুকোজ থাকে সেটাকে নিয়ে গিয়ে লিভার এবং মাসেলের মধ্যে গ্লাইকোজেন রূপে সঞ্চিত করে রেখে দেয়। কিন্তু যখন ফলে কি হলো আমাদের রক্তে গ্লুকোজের পরিমাণ কমে গেল, কিন্তু ধরো যখন এই ইনসুলিনের অভাব হচ্ছে তখন কি হচ্ছে আমাদের এই যে ব্লাড থেকে গ্লুকোজটাকে নিয়ে গিয়ে যকৃতে বা পেশি কোষে সঞ্চয় করে রাখা এই জিনিসটা হচ্ছে না, যেহেতু ইনসুলিনের পরিমাণ কম, ফলে আমাদের ব্লাডে বা রক্তে গ্লুকোজের পরিমাণ বেড়ে যাচ্ছে, যেটাকেই আমরা কি বলি ডায়াবেটিস মেলিটাস। ঠিক আছে, ডায়াবেটিস মেলিটাস। আরেকটা ডায়াবেটিস আগের ক্লাসে আমরা আলোচনা করেছিলাম কি ডায়াবেটিস ইনসিপিডাস, সেটাও কিন্তু হরমোন এডিএইচ বা ভ্যাসোপ্রেসিন হরমোনের কম ক্ষরণের জন্য হচ্ছে। কিন্তু এই দুটোই ডায়াবেটিস মেলিটাস বলো বা ডায়াবেটিস ইনসিপিডাস বলো, এরা কিন্তু কেউ জলবাহিত রোগ নয়। ঠিক আছে। আচ্ছা পরের প্রশ্ন দেখো কি বলছে, দ্য অর্গান দ্যাট ডাজ নট বিলং টু দ্য এক্সক্রিটরি সিস্টেম, বলছে এর মধ্যে কোনটি তোমার নিম্নলিখিত যে অঙ্গটি রেচনতন্ত্রের অংশ নয়। দেখো এখানে কী কী বলছে, মূত্রনালী, গোবিনী, জরায়ু এবং মূত্রথলি। তো তোমরাই বলো এখানে আনসার কী হবে। জরায়ু কি আমরা জানি এটা রিপ্রোডাক্টিভ সিস্টেম বা জননতন্ত্রের একটা পার্ট, কিন্তু মূত্রথলি বলো, মূত্রনালী বলো বা গোবিনী বলো, সবগুলোই কিন্তু আমাদের কি এটা রেচনতন্ত্রের পার্ট। ক্লিয়ার? আচ্ছা আরেকটা প্রশ্ন আমরা দেখে নিই চট করে। দেখো বলছে ম্যামালিয়ান ফার্টিলাইজেশন টেক্স প্লেস। আমরা আগের দিন তোমাদের এটা আলোচনা করতে গিয়ে বলেছিলাম আমাদের স্তন্যপায়ী প্রাণীদের ক্ষেত্রে নিষেক কোথায় হয়। দেখো ফ্যালোপিয়ান টিউবে। কোথায় হয় দেখো, ফ্যালোপিয়ান টিউব, ওভারি, ইউটেরাস না ভ্যাজাইনা। এখানে কিন্তু আমাদের আনসার হবে ফ্যালোপিয়ান টিউব। আমাদের ফ্যালোপিয়ান টিউবে কিন্তু ম্যামেলসের ক্ষেত্রে ফার্টিলাইজেশন সম্পন্ন হয়। ইউটেরাসে আমি আগের দিন বলেছি ইউটেরাসে ভ্রূণের ডেভেলপমেন্ট হয়, ওভারি থেকে ওভাম রিলিজ হয়। ঠিক? আচ্ছা তাহলে আমাদের আজকে এই অবধি থাক। পরের ক্লাসে আমরা আবার এই পরের অংশগুলো নিয়ে বিস্তারিতভাবে আলোচনা করব। যদি তোমাদের ভিডিওটা ভালো লাগে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করো। থ্যাংক ইউ।